মমতা বন্দ্যোপাধ্যায় ৩ তারিখে ইমপিচমেন্ট নিয়ে বলেছিলেন যে সংখ্যা তাদের নেই, কিন্তু ইমপিচমেন্ট হতে তো পারে। ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৩ তারিখে, দেখুন একবার। देखिए, अगर कोई चीज जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट में भी हो सकता है ना। परमिशन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीज को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई इतराज नहीं है। ইমপিচমেন্টে তৃণমূল কংগ্রেসের কোনো আপত্তি নেই, এমন কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আপনারা জানেন যে গত সপ্তাহে অর্থাৎ 2 তারিখ 2 ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেন। 1.5 ঘন্টা বৈঠক শেষে বেরিয়ে এসে কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার তিনি মিথ্যে কথা বলছেন, তিনি অহংকারী, একেবারে অপদস্থ করা হয়েছে এমন অভিযোগ তিনি করেছিলেন এবং বৈঠক বয়কট করছেন, নির্বাচন কমিশনকে বয়কট করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এমন মন্তব্য করেছিলেন এবং সেই সময় এই কথাও কিন্তু তিনি বলেছিলেন তাদের কাছে সংখ্যা নেই, কিন্তু ইমপিচমেন্টের ভাবনা তাদের রয়েছে। আর ইতিমধ্যেই কংগ্রেস কিন্তু সরব হয়েছে। আপনারা জানেন যেখানে লোকসভা স্পিকার ওম বিড়লা, তার বিরুদ্ধে কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনতে চায়। সমাজবাদী পার্টি, ডিএমকে তারা সমর্থন করছে, ইন্ডিয়া জোটের অন্য শরিকরা, কিন্তু তৃণমূল কংগ্রেসের অবস্থান এক্ষেত্রে কিছুটা আলাদা। এক্ষুনি ওম বিড়লার বিরুদ্ধে, স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় তৃণমূল কংগ্রেস রাজি নয়, তার বদলে তৃণমূল কংগ্রেসের নজরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিকে লোকসভা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা নয়, বরং তৃণমূল কংগ্রেসের নজরে কিন্তু জ্ঞানেশ কুমার, তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চায় তৃণমূল কংগ্রেস, এমনটাই সূত্রের খবর। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, সেক্ষেত্রে কংগ্রেসের পক্ষ থেকে যে ইতিমধ্যেই লোকসভা স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের কথা ভাবা হচ্ছে, যেখানে ইন্ডিয়া জোটের অন্য শরিকরা তারা একযোগে কথা বলছেন, তৃণমূলের অবস্থান কি এক্ষেত্রে ভিন্ন? কিছুটা ভিন্ন রয়েছে এখানে। তৃণমূলও মনে করছে কি যেটা স্পিকার যে ডিসিশন দিয়েছেন বা এক্সপেল করা হয়েছে এমপিদেরকে, সেই এক্সপেলটা তুলে নেওয়া হোক, কিন্তু তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এই মুহূর্তেই আনতে হবে, এইটাতে দ্বিমত রয়েছে তৃণমূল কংগ্রেসের। তারা বলছেন কি প্রথমেই সব সাংসদ মিলে যদি বিরোধীরা চিঠি লেখেন স্পিকারকে কি যে সাংসদদেরকে সাসপেন্ড করা হয়েছে সেটাকে রিভোক করে দেওয়া হোক, বিরোধী দলনেতাকে কিছু সময় দেওয়া হোক বলার জন্য, এবং যে অভিযোগগুলো করা হচ্ছে মহিলা এমপিদের বিরুদ্ধে সেটা নিয়েও তাদের বক্তব্য রাখতে দেওয়া হয়, এরকম একটা চিঠি করে প্রথমে স্পিকারকে দেওয়া হোক এবং তারপরে 2-1 দিন ওয়েট করা হোক স্পিকার কি সিদ্ধান্ত নিচ্ছেন। যদি স্পিকার সে সিদ্ধান্ত না নেন, তারপরে লাস্ট স্টেপ হিসাবে এটা ভাবা যেতে পারে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে, যেটা কংগ্রেস চাইছে এখনই আনতে। সেটাতে দ্বিমত রয়েছে এবং একটা উদাহরণ দিয়ে বলা হয় আজকে টিএমসির একজন শীর্ষ নেতা বলেন কি, যেমনি উদাহরণ দিয়ে তিনি বলেন যে সিএসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তারা অনাস্থা প্রস্তাব আনতে চাইছেন। কেন আনতে চাইছেন? অ্যাজ এ লাস্ট স্টেপ। প্রথমে তারা চিঠি দিয়েছিলেন, তারা মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছিলেন, 2 বার তারা দেখা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা করেছেন জ্ঞানেশ কুমারের সঙ্গে, তারা কোর্টে দ্বারস্থ হয়েছেন। কিন্তু তারপরেও যদি একই অবস্থা রয়েছে এই মুহূর্তে, সেই কারণে তারা চাইছেন যে সিএসির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হোক এবং সেটাতে লাস্ট স্টেপ হিসাবে তারা এটাকে। বিজেপি, এখানেই জানতে চাইবো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি প্রস্তাব দেওয়া হয়েছে যে তারা জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট চান? তারা যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এসেছিলেন সেদিনই তিনি বলেছিলেন যে তারা চাইছেন কি এরকম একটা প্রস্তাব আনা হোক, এবং কংগ্রেসে এবং অন্যান্য নেতাদের সঙ্গে ইনফর্মালি কথাও বলছেন টিএমসি নেতারা, কিন্তু ওইভাবে তারা সমর্থন পাচ্ছেন না কংগ্রেসের এই প্রস্তাবে। এবং তার আগে স্পিকারদের বিরুদ্ধে অনাস্থা আনার জন্য একটা প্রস্তাব নিয়েছে কংগ্রেস, সেটাকে এই মুহূর্তে সমর্থন করছে না টিএমসি। বিজেন্দ্র, এখানেই আরো একবার তোমার কাছ থেকে জানতে চাইবো যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে এই বৈঠকে তারা তো অংশগ্রহণ করেছেন, সেক্ষেত্রে জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট যে তৃণমূল কংগ্রেস চাইছে, এই প্রশ্ন, এই প্রস্তাব বৈঠকে কি রাখা হয়েছে? প্রথমে বৈঠক নয়, প্রথমে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তারা কথা বলেছেন এবং তারপরে বৈঠকের মধ্যেও তারা বলেছেন কি তাদের নেত্রী এরকম চিন্তা ভাবনা করছেন কি যদি সিইসির বিরুদ্ধে একটা প্রস্তাব নিয়ে আসা হয় তাকে সরানোর জন্য পদ থেকে, যেভাবে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গে বা অন্যান্য রাজ্যগুলোতে যেভাবে। গতকাল সুপ্রিম কোর্ট কিন্তু শুনানিতে একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এসআইআর প্রক্রিয়া কিন্তু চলবে, কোনো রকমের বাধা কিন্তু বরদাস্ত করা হবে না, কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন থাকলে সুপ্রিম কোর্ট তা দেবে। আর এরপরে কিন্তু রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে উঠেছে। মাইক্রো অবজারভারদের তার যে পাওয়ার এবং ফাংশন ইলেকশন কমিশন বলেছে, কার্যত এরা ওয়াচারের ভূমিকা নিয়েছেন, কিন্তু আমাদের আরপি অ্যাক্ট অনুযায়ী নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইআরওদের হাতে।
দুটো কলম থাকে, তিনটে কলম থাকে না, অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট। এবারে যদি ভুয়া যেগুলো মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে ইয়ারোদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি অ্যাজ এ স্বীকৃত রাজনৈতিক দল, এবং ভোটার হিসেবে আমাদেরও এভরি রাইট আছে। তাই মাইক্রো অবজারভাররা যেমন নজরদারির কাজ করছেন, তেমনি যেখানে সন্দেহজনক আছে, যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, এই রকম ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথায় বা আইপ্যাকের বুদ্ধিতে, তাহলে ইয়ারোদের কপালেও ভবিষ্যতে কিন্তু দুঃখ রয়েছে। মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ নাম বাদ দিতে পারবেন না। এটা তো প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রথম থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলেছে, আজকে সুপ্রিম কোর্ট সেইটাই বলছেন। অর্থাৎ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকার রক্ষার স্বার্থে যে পয়েন্টগুলিতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যেগুলির উত্তর নির্বাচন কমিশন দিতে পারছিল না বা দিতে চাইছিল না, সুপ্রিম কোর্ট মূলত সেই পয়েন্টগুলিকে মান্যতা দিয়ে। স্ক্রুটিনির সময় আরো 7 দিন বাড়ানো হচ্ছে, সেক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকা 14ই ফেব্রুয়ারি কিন্তু প্রকাশিত হবে না। আর মাইক্রো অবজারভার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রশ্ন তুলেছেন, সুপ্রিম কোর্টে দাঁড়িয়েই প্রশ্ন তিনি তুলেছেন। আর গতকাল কিন্তু একেবারে নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্যের পাঠানো 8505 জন যে অফিসার রয়েছেন, গ্রেড বি অফিসার, তাদের কিন্তু আজকে বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে হবে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রুমা পাল সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, দেখো, এর আগে যদি দেখা যায়, যখন মাইক্রো অবজারভার নেওয়া হয়েছিল, যেমন কেন্দ্র যারা সরকারি কর্মচারী তাদেরকে নেওয়া হয়েছিল, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম 2 ধাপে ট্রেনিং হয়েছিল। যেমন প্রথম ধাপে নেওয়া হয়েছিল মাইক্রো অবজারভার, আবার পরে কিছুদিন পর দেখা গেল আবার 2500-এর মতো মাইক্রো অবজারভার নেওয়া হচ্ছে, অর্থাৎ প্রায় 6500-এর মতো। তখন 2 ধাপে ট্রেনিং হয়েছিল। এখন 8505 জনকে নিতে গেলে একটা ট্রেনিং প্রয়োজন, সেটা কিন্তু আদালতে কমিশন বলেছে। সেক্ষেত্রে জানিয়ে রাখি যে কমিশনের বক্তব্য যে 8505 জন যে দেওয়া হচ্ছে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্ক, এবং অফিসারদের সংখ্যা কম রয়েছে। কমিশন যাদের মনে করবে যে উপযুক্ত তারা কাজ করার ক্ষেত্রে, তাদেরই কিন্তু এই কাজে ব্যবহার করবে। অন্যদিকে জানিয়ে রাখি যে এখন 2 সপ্তাহ ধরে কিন্তু মাইক্রো অবজারভাররা কোনো শুনানিতে নেই, তারা কিন্তু রোল অবজারভারদের সাহায্য করছে, অর্থাৎ যখন যেভাবে তথ্য আসছে সেইগুলো যাচাই করছে, রোল অবজারভারদের সাহায্য করছে। এখন কিন্তু তারা শুনানি কেন্দ্রে নেই। তাহলে এই যে 8505 জন যে মাইক্রো অবজারভার আসবে, তারা কোথায় রিক্রুট করা হবে, তাদের কোথায় রাখা হবে? সেক্ষেত্রে কিন্তু কমিশনের বক্তব্য যে এই যে ডিসপোজাল হবে, ভেরিফিকেশন হবে, সেক্ষেত্রে তারা সেই কাজ করতে পারে, কারণ শুনানি কেন্দ্রে কিন্তু এখন কোনো মাইক্রো অবজারভার নেই। এবং 8505 জন আজকে বিকেলের মধ্যেই যদি জয়েন করার কথা থাকে, সেক্ষেত্রে কমিশন কিন্তু এখনো পর্যন্ত কিছু জানায়নি। এবং যেহেতু বলা হচ্ছে যে বেশিরভাগই লোয়ার ডিভিশন ক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্ক, তাহলে কমিশন যাদের মনে করবে তাদেরই কিন্তু কাজে জয়েন করতে বলবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। একেবারেই রুমা, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।